আজকে বলবো রাজপুত্তুরের গল্প। লেখক সোমেন চন্দ। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। রাজপুত্তুরের নাম ইন্দ্রনাথ। বড় একটা দেশ একেবারে কম আয়েসে জয় করে নিলে। অত অত সৈন্য নেই, তেমন হাতি নেই, ঘোড়া নেই, তেমন কামান বন্দুক নেই, তবু জয় করে নিলে। তারপর তার খুশি দেখে কে? এমন হলে কে না খুশি হয়? রাজ্য পেয়েই তো ইন্দ্রনাথ রাজা হলো। এবার শাসনের পালা। অত বড় দেশ সে কেমন করে শাসন করবে? কিন্তু ইন্দ্রনাথ ঘাবড়ালো না। খুব বুদ্ধিমান কিনা। শাসন কাজে আগে যেসব বড় বড় কর্মচারী ছিল তারা ভয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু এই জন্য তাদের একেবারে পথে বসানো হলো না। ছেলে বা অন্য কোনো ঘনিষ্ঠ আত্মীয়কে সেই সব পদে নিযুক্ত করা হলো। কাজেই তারা অধীন থেকেও খুশি হয়ে গেল। আজ যারা বিদ্রোহ করেছিল সংখ্যায় তারা অল্প। তাদের কেউ করলে আত্মহত্যা, কেউ পালিয়ে গেল দেশ থেকে। কিন্তু ক্ষমা? তাদের খালি তক্তপোষে তাদের আত্মীয় স্বজনদেরই বসানো হলো। লোকচক্ষে নিজের বেদখল না করে আসলে কিন্তু রাজ্য শাসন করবে নিজেই। অথচ জনসাধারণ ভাবলো কি ভালো আমাদের নূতন রাজা। দেখো, ওদের কোনো শাস্তি পর্যন্ত দিল না। রাজকুমার ইন্দ্রনাথের বুদ্ধি আছে। এইভাবে রাজ্য জয়ের ব্যাপারে যেসব বিশৃঙ্খলা জেগে উঠেছিল সেসব সহজেই থামানো গেল। ইন্দ্রনাথের নিজের দেশ যেখানে ছিল এই নূতন রাজ্যের কাছেই, নইলে আর অত সহজে জয় করা যাবে? কিন্তু সেই দেশের রীতি নীতি, আইন কানুন, শাসনের অবস্থা সব ভালো করে জেনেই সে এসেছিল। নিজের যে দেশ সেখানে লোক ভয়ানক গরিব। সেখানে তেমনি 5 জন লোক খেতে পায় তো 50 জন না খেয়ে থাকে। সেখান থেকে লোক আনিয়ে ইন্দ্রনাথ তাদের ভালো ভালো চাকরি, যেসব চাকরিতে দায়িত্ব আর সিন্দুক খোলার চাবি, সেই সব দিলে। এতে এক বিষয়ে নিশ্চিন্ত হওয়া গেল, লোকগুলো তো নিজের দেশের আর হাতের। ভুলেও কখনো বিদ্রোহ করবে না, বরং এদের জোরে পরের রাজ্য নিজের পক্ষটা শক্তিশালী হলো। এদিকে ছোট ছোট আর মাঝারি গোছের সমস্ত চাকরি, যেগুলিতে নেই দায়িত্ব আর চাবি, সেগুলো দেওয়া হলো এই দেশের লোকেদের। রীতিমতো মাইনে, আর বুড়ো হলে চাকরি ছাড়বার সময় অনেকগুলো টাকা একসঙ্গে পাওয়া যায়, যা আগে ছিল না। এই পেয়ে সকলে খুব খুশি। এইভাবে চলছে তো চলছেই। অনেকগুলো বছর গেল কেটে। ইন্দ্রনাথ শাসনের সুবিধার জন্য সারা দেশটা কতগুলো ভাগে ভাগ করে নিলে। এখানকার লোকরা বুঝলে এই, আর মনে করলো তারা ভিন্ন ভিন্ন প্রদেশের ভিন্ন ভিন্ন লোক, আসলে একই দেশে বাস করলো। কারণ মহারাজ ইন্দ্রনাথই যে রয়েছে সকলের উপরে। কারণ মহারাজ ইন্দ্রনাথের সমস্ত ক্ষমতা তার হাতেই রয়ে গেল। কিন্তু দু একজন যারা চিন্তাশীল তারা ভাবলো এসব বাইরের চটক, দোকানদারের গ্রাহক আকর্ষণ করবার মতো একটা উপায়। তারা প্রতিবাদ জানালো। ইন্দ্রনাথ মনে মনে ঘাবড়ে গেল। এত কাল নিশ্চিন্তে রাজত্ব করে পরেরটা দিয়ে নিজের দেশের আর ব্যক্তিগত সমৃদ্ধি বাড়িয়ে, অথচ বুদ্ধি খাটিয়ে এদেশের অত অত অনুভূতি ছাড়া লোকেদের খুশি রেখে বা খুশি না রেখেও প্রতিবাদ করবার মুখ কৌশলে ভেঙে অমন আরামের সন্ধান পেয়ে এতকাল ভাবতেও পারেনি যে তার ভেতরের কৌশলেও অনেকে ধরে ফেলেছে। সে মনে মনে ভয়ানক ঘাবড়িয়ে গেল, কিন্তু বাইরে তো প্রকাশ করলো না। রাজ্য পাওয়ার পর এতকাল সে এদেশের লোক দিয়ে অনেক সৈন্য তৈরি করেছে। ভাবতে পারা যায় না
সে কত সৈন্য, আর তৈরি করিয়েছে কত দুর্গ, অস্ত্রশস্ত্র, জোগাড় করেছে কত ঘোড়া, হাতি, নিযুক্ত করেছে এদেশেরই লোক দিয়ে কতগুলো চর। তাই সে প্রথমে কিছু গ্রাহ্যই করলে না, কিন্তু কানের কাছে সবসময় একটা জিনিস বাজলে তার তো প্রতিকার করতেই হয়। তাই ইন্দ্রনাথ ডেকে পাঠালো তাদের ওই কটি লোককে, যদিও অনায়াসে পারত তবু কামান দিয়ে দিল না উড়িয়ে। নিজের আত্মসম্মান একটু নষ্ট করা হলো এই মনে করেও সে তাদের ডেকে পাঠালো। তারা এলো রাজপ্রাসাদে। ইন্দ্রনাথ খুব আদর আপ্যায়ন করে জিজ্ঞেস করলে কি তাদের দাবি। তারা এমনি অনেক দরবার বৈঠক করলে, কিন্তু আসল কথাটি পেল না। ইন্দ্রনাথ আগের উপায়ে শুধু দেরি করতে লাগলো, অথচ কোন ক্রমে রাজকীয় ভদ্রতার এতটুকু ব্যাঘাত হলো না। দেশের বেশিরভাগ লোকই গরিব আর অজ্ঞ। ইস, কি পুণ্য ছিল আগের জন্মে, দেশের রাজার সঙ্গে রাজপ্রাসাদে গিয়ে দেখা করছে, রাজা তাদের আদর করছেন, কি ভাগ্যি, কি আশ্চর্য। তার উপর আবার তারা সঙ্গে ঝগড়া করা হচ্ছে সর্দারি। আমরা বেশ আছি, খুব ভালো আছি, তোমরা বাপু সর্দারি করতে গেলে কেন? ইস, কি আশ্চর্য, রাজা নিজে ডেকে কথা বলছেন। তারা এই ভাবলো, অর্থাৎ বেশিরভাগ লোকই এই ভাবলো। কাজে তারা যারা প্রতিবাদ করে তারা তেমন জোর পাবে কোথায়? তবু ছাড়লো না। ইন্দ্রনাথ অনেক চিন্তা করলে শেষে বুদ্ধি খাটিয়ে, খুব বুদ্ধিমান কিনা, একটা উপায় স্থির করলে। সে সিন্ধুকের চাবি হাতে রেখে বড় বড় চাকরিগুলো এই দেশের লোকেদের দিতে আরম্ভ করলে। মস্ত মাইনে, রাজার মতো মাইনে, যা কেউ কোনো দিন স্বপ্নেও ভাবেনি। লোকের আশ্চর্যের আর সীমা নেই। বললে, অমুক চাকুরে আমার অমুক আত্মীয়, আর কি আনন্দ হলো। সকলেই যে বলতে পারলো বা পারে এমন নয়, তবু স্বপ্ন ভেবেও লোকের সঙ্গে গল্প করেও খুশি হলো। অথচ নিজেদের খাবার একবেলা জোটে তো আরেক বেলা জোটে না, ভারী অসুখ হয় তো চিকিৎসা হয় না, ঘর ভেঙে পড়ে তো একখণ্ড বাঁশও জোটে না, জল জোটে তো ময়লা। আর যাদের কথা বলে তারা হাসে, জমায় আড্ডা, করে গর্ব, দেখে স্বপ্ন, খুশি করে অন্যকে, তারা কিন্তু এক একটি বাদশাহ, এক একটি আমির, তাদের না খেয়ে থাকার দিন থেকে কেড়ে নেওয়া কড়ি দিয়ে এক একটি রাজা। এরপরে কয়েক বছর চলে গেল। ইন্দ্রনাথ এর মধ্যে মোটা মাইনের, যা কেউ কোনো দিন স্বপ্নেও ভাবতে পারেনি, মোটা মাইনের আরো অনেক চাকুরের সৃষ্টি করলো। শিক্ষা যাদের প্রচুর এবং অনুভূতি যাদের ধারালো, তাদের রাখলো হাতে, তাদের তৈরি করলে দেশ শাসনের অস্ত্র। এদের কল্যাণে কেউ আর প্রতিবাদ করবে না, কারণ তারা যে এই দেশেরই মানুষ। আগের দিনে দরকার ছিল অস্ত্রের, এখন কেবল বুদ্ধির। ইন্দ্রনাথ খুব হাসলো। কিন্তু যারা প্রতিবাদ করে তারা তো পায় না আমোদ, তাদের নাকি বুক জ্বলে, চোখ নাকি জ্বলে। তারা বোঝাতে লাগলো, তোমরা আমার না খাওয়ার কড়ি নিয়ে ওরা কয় এক একজন বাদশাহ, তোমার আমার গায়ে ঘাম ঝরিয়ে ওরা শোয় সোনার পালঙ্কে। তারা দেখিয়ে দিলে, এই যে রেশমের কারখানা, কাপড়ের তাঁত, এই যে 2 লাখ টাকা আয়ের চৌধুরী, আমরা এদেরই চালক, আমরা এদেরই চালাই, আমরাই এদের জন্য স্বর্গের সিঁড়ি তৈরি করে দিই। এরা সোনার থালে খায় আমাদেরই জন্যে, এদের জীবনে আমরাই, এরাই তো দেবতা, এই দেবতারা গদি আমরাই তৈরি করেছি। তারা বুঝিয়ে দিলে ইন্দ্রনাথের বিরুদ্ধে আমাদের কিছুই বলবার ছিল না, কিন্তু তার যে নীতি, তাতে 5 জন দেবতা 95 জন উপবাসী।
অথচ এই উপবাসীরাই আবার উপবাস করে তাদের দেবতা বানায়। তার এই নীতির সঙ্গে অঙ্গাঙ্গী সম্বন্ধ ধনীদের সঙ্গে। তাই তো সে এক শ্রেণীর চাকুরেদের মাইনে দিচ্ছে ভয়ানক বেশি। ৯৫ জন উপবাস করছে। তখন বোঝাতে পারলে হয়। কারণ দেশ তো ভরে রয়েছে অশিক্ষার অন্ধকারে। তারা বললে, আমরা জানি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমরা জানি যারা বিদ্বান তারা অশেষ গুণী, সকলে তাদের ভালোবাসার চোখে দেখে। আমরা জানি অধ্যয়নের মতো উৎকৃষ্ট আনন্দ আর সাধনা আর নেই। শিক্ষার দেখা না পেয়েও শিক্ষার উপর আমাদের ভয়ানক শ্রদ্ধা সম্মান, তবু আমরা লেখাপড়া শিখতে পাইনে কেন? তারা জানালো, অত খরচ করে বাইরের চটকের কি দরকার, বিদেশি কারিগর এনে বড় মহল করার, আমরা যে খেতে পাইনি। এইভাবে তারা সকলকে জানাতে লাগলো, আঙুল দিয়ে দেখিয়ে দিলে। ওদিকে ইন্দ্রনাথ প্রমাদ গুনল, এবার মনে হয়। কিন্তু কয়েকদিন তেমনি চিন্তা করে একটা উপায় বার করলে। খুব বুদ্ধিমান কিনা। ইন্দ্রনাথ যারা প্রতিবাদ করছিল তাদের অনেকজনকে মনসাবদারি সুবেদারি সাধলো। তারা দু একজন কেউ এলো বটে, যারা বাকি রইল তাদের অগত্যা শাস্তি দেশ থেকে তাড়িয়ে দিলে। কিন্তু এতে কি আর আসল কথাটা চাপা পড়ে?